আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিশ অ্যান্ড ডায়েরি উইথ ব্রাদার্স ফ্যামিলি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। 2 দিন ধরে ভিডিও দিচ্ছে না, আর সবসময় আসলে ভিডিও করতেও ইচ্ছা করে না, ভয়েস দিতেও ইচ্ছা করে না। আর বাবার বাসায় এসে একটু অলসী হয়ে গেছি বলতে পারেন। যারা ভিডিওটি দেখছেন, দেখা শুরু করেছেন, তাদেরকে বলবো দয়া করে লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন। বাবার বাসায় এসে কোথাও আসলে বেড়াতে যাওয়া হয়নি, এমনি কয়েকদিন জাস্ট বাজারে গিয়েছিলাম 2 দিন, আর হচ্ছে একদিন হাসপাতালে গিয়েছিলাম। তো এইটা গিয়েছিলাম হচ্ছে আমাদের বাসার কাছেই কোয়ার্টার আছে, তো ওখানে হচ্ছে মানুষ সকালবেলায় ভোরে হাঁটতে যায়। তো যখন হাঁটার জন্য কোয়ার্টারের জায়গায় ঢুকতে চায়, তখন হচ্ছে দারোয়ানরা ঢুকতে দেয়, বাট এর সময় পরে সকাল 8টা অথবা 9টার পরে আর ঢুকতে দেয় না। আর এখন হচ্ছে মানুষ চলাফেরা করছে, কারণ রাস্তার কাজ চলছে, ড্রেনের কাজ চলছে। তো সেই জন্য কোয়ার্টারের ভিতর দিয়ে মানুষের সুবিধার জন্য হচ্ছে এখন আপাতত একদম সব মানে সাধারণ জনগণ এটার মধ্যে দিয়ে ওই রাস্তাটার বিপরীতে এই রাস্তাটা ইউজ করতেছে। এই কোয়ার্টার হচ্ছে 2 বার যদি রাউন্ড দেয়, তাহলে হচ্ছে মানুষের হাঁটার যেই সময়টা ওইটা হচ্ছে মানে কমপ্লিট হয়ে যায়। তো যে পাশে হচ্ছে মাছ চাষের পুকুর, আর মধ্যখানে রাস্তা, আর ওই পাশে হচ্ছে কোয়ার্টারগুলো। আর হচ্ছে এই ইদানিং হচ্ছে কোয়ার্টারের ভিতরের পরিবেশটি একটু নোংরা, কারণ হচ্ছে যেহেতু মানুষ বেশি চলাচল করছে। আর পুকুরটা হচ্ছে আগে খুবই সুন্দর ছিল, মাছ চাষ মানে করতো অনেক ধরনের, বাট এখন পুকুরের পাশের সব পাড়গুলো হচ্ছে ভেঙে ভেঙে পুকুরের ভিতরে পড়ে যাচ্ছে। তো এখন আর মাছ চাষ করে না। আর এখন যেহেতু একদম রাস্তা খুলে দিয়েছে সব সময়ের জন্য, সব রকমের মানুষ এসে ভিতরে খুবই গিঞ্জাগিঞ্জি অবস্থায় থাকে। আর হ্যাঁ, মানুষ শুধু হাঁটার কাজে এখন আপাতত কোয়ার্টারের ভিতরে রাস্তাটা ব্যবহার করছে, যেহেতু মেইন রোডের কাজ চলছে। আর এখানে যেটুকু রিক্সা হুন্ডা মানে গাড়ি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে হয়তো বা কোয়ার্টারের মানুষদেরই কোনো কাজে আসা, আর না হয় হয়তো বা কেউ ঢুকেছে আবার বের হয়ে যাবে, বাট ওরকমভাবে গাড়ি ঘোড়া চলে না এই রাস্তা দিয়ে। তো ওই জন্য বাবাকে একটু নামিয়ে দিলাম, ও হচ্ছে নেমে খুবই খুশি। আর ওকে একবার হচ্ছে কোল থেকে নামিয়ে যদি হাঁটার মজাটা বুঝিয়ে দেয়, তাহলে সে আর কোলে উঠতে চাচ্ছে না। মানে ওই দিন হচ্ছে আমার বোনের অবস্থা, সে 12টা বাজিয়ে দিয়েছে। ও শুধু রাস্তায় হাঁটতেই যাচ্ছিল, এটা সেটা ধরবে, আর হচ্ছে রাস্তার মাঝখানে চলে যাচ্ছিল দৌড় দিয়ে দিয়ে। তো ওই জন্য আমার বোন একটু ওর পিছনে বেশি দৌড়াদৌড়ি করেছিল। আর এখানে আমরা এখন যেখানে যাচ্ছি সেখানটায় হচ্ছে একটু কম মানের কম দামের জিনিস পাওয়া যায়, বাট কোয়ালিটি আসলে ভালো খারাপ দুটো আছে। যদি একটু যাচাই বাছাই করে নেওয়া যায় তাহলে ভালোটাও পাওয়া যায়। তো আমরা এমনি হাঁটতে গিয়েছিলাম যেহেতু, তো ভাবলাম যে একটু ঘুরে আসি জায়গাটা। আর যেহেতু বৃষ্টি বাদলের দিন, এই মানে বৃষ্টি, তো এই রোদ, রাস্তাঘাটও খুবই খারাপ ছিল। দেন আসার সময় আমরা ভেলপুরি খেয়ে চলে এসেছিলাম বাসায়। আর বাসায় আসার কিছুক্ষণ পরই আমার হাজব্যান্ড হচ্ছে দরজায় নক করলো। তো আমরা আসলে কেউই জানতাম না যে ও আসবে, আসলে ও সারপ্রাইজ দিয়েছিল এসে, যেহেতু ওর আমার সাথে এসে আমাকে দিয়ে যাওয়ার কথা ছিল, ও আসতে পারেনি। তো পরের সপ্তাহে হচ্ছে ও না জানিয়ে এসছে। তো আসলে আমরা সারপ্রাইজ হয়েছি সবাই অনেক। সারপ্রাইজ তো হয়েছি বটেই, বাট কাজও হচ্ছে লেগে গিয়েছিল আমার মা আর বোন, যেহেতু অফিস থেকে এসছে। আর অফিস থেকে এসে ও হচ্ছে ভাত খেতে বসে সব সময়। তো যেহেতু জামাই এসছে, একটা ভালো মন্দের বিষয় আছে, তো সেহেতু ওকে প্রথমে হচ্ছে পরোটা, ডিম, চা এগুলো দিয়েছিল, পরে হচ্ছে ভাত দিয়েছিল রাতে। আর উবায়দা তো ওর বাবাকে দেখে খুবই খুশি। ও যখন ওই অন্য রুম থেকে ডাক দিয়েছিল ছেলেকে, ও গলা শুনেই মানে কি জানি চিন্তা করছিল যে এতদিন তো এই ভয়েসটা পাইনি, এখন হঠাৎ করে এই ভয়েস থেকে আসলো। তো ও হচ্ছে খাটে বসে আগে কয়েক সেকেন্ড ভাবলো যে আসলে কি ডাকটা সত্যি নাকি। তো
তো যখন কয়েকবার ডাকলো তখন সে খুবই খুশি মনে এত দ্রুত খাট থেকে নেমেও সামনের দিকে এগিয়ে গিয়েছিল। তো যাই হোক, বাবা ছেলের ভালোবাসা আসলে এমনই। আর আমগুলো ওই দিন বলেছিলাম যে আমার বড় ফুফি হচ্ছে ঢাকার ভিতরে যাওয়ার সময়, মানে মোহাম্মদপুর ওনারা গিয়েছিল, তো যাওয়ার সময় সায়দাবাদে এখানে এসে আম দিয়ে গিয়েছিল, আমার ভাই গিয়ে নিয়ে এসেছিলো। তো এনেই হচ্ছে আমগুলো খেয়েছিলাম আমরা, কিছু খেয়েছি আর কিছু রেখে দিয়েছিলাম, আর পাশের বাসা আমাদের কাজের খালা সবাইকে ভাগ করে দিয়েছিল। আর এখান আমগুলোর মধ্যে কয়েকটা আম আমার একদম ছোটোবেলায় হারিয়ে গিয়েছিলাম আমি, মানে একদম ছোটোবেলায় আসলে কি যখন ছিলাম আমরা দাদার বাড়িতে, তখন ওই গাছের আমগুলো এত বড় ছিল আর এত মিষ্টি ছিল, কাঁচা থাকা অবস্থায় এত টক, আর পাকলে খুবই মিষ্টি আর আঁশ ছিল খুব। তো এখনও ওই গাছটা আছে, বাট আমগুলো অনেক ছোট হয়ে গিয়েছে। এই যে বাড়া, আমরা বাড়াও বলি, আটিও বলি, আমার আটিটা খুবই ছোট, বাট এই আমগুলো অনেক বড় হতো। আর কিছু কিছু আমের খোসা আছে যে কাঁচা অবস্থায় খাওয়া গেলেও পাকলে খাওয়া যায় না, একটু তেতো হয়ে যায় অথবা মানে খেতে ভালো লাগে না। বাট এই গাছের আমের চামড়াও পাকলেও যেমন মজা, আর কাঁচা থাকলে তো মানে টক, বাট পাকলে চামড়াগুলো মানে চিবিয়ে পুরোটা সাবার করা যাবে, একটুকুও ফেলা যাবে না, এত মজার আম ছিল। আমার হাজব্যান্ড হচ্ছে আগের দিন সন্ধ্যায় এসেছিলো, আর পরের দিন দুপুরে এসেছিলো হচ্ছে আমার ফুফুরা, তার পুরো ফ্যামিলি সহ, মেয়ে নাতি নাতকর নিয়ে ছেলে সহ এসেছিলো। তো ওনারা আমার বড় ফুফাতো বোনটা যেহেতু কলেজের টিচার, তো ওরা ভেবেছিল যে দুপুরে খেয়ে দিয়ে চলে যাবে গ্রামে, বাট আমরা দিইনি, যে পরের দিন ভোরে গিয়ে ক্লাসে অ্যাটেন্ড করতে, যেহেতু অনেক দূরের পথ, আর ওনারা এর আগে কখনো আর আসেনি আমাদের বাসায়, তো এবারে ফার্স্ট, তো এই জন্য আর আমরা কেউ যেতে দিইনি। তো যাই হোক, আমার হাজব্যান্ডকে সকালে নাস্তা দিয়ে তারপরে হচ্ছে মা রান্না বাড়ার কাজ শুরু করে দিয়েছিল, যেহেতু অনেক গ্যাসের সমস্যা, একদম বৃষ্টি বাদলও তো আরও গ্যাস থাকে না, তো সিলিন্ডারে রান্না বাড়ার কিছু করে ফেলেছিল। আর এই তো সবাই মিলে হচ্ছে একটু কথাবার্তা বলছিলাম, সব আত্মীয় স্বজনরা মিলে সবার সাথে একটু কথাবার্তা বলে দুষ্টুমি করে দুপুরে খেতে দেওয়া হয়েছিল। দুপুরের মেনুতে ছিল পোলাও, ভাত, গরুর মাংস, মুরগি, মাছ ভুনা, কলমি শাক, ডাল আর সালাদ। আর হচ্ছে নাস্তা দিয়েছিল ওনাদেরকে অবশ্য আগে, ওনারা যেহেতু 11টার দিকে এসেছিলো, তো নাস্তা পানি দিয়ে তারপর হচ্ছে ভাত খেয়ে নিয়েছিল সবাই। আর আমার ফুফুরা হচ্ছে কি আমাদেরকে অনেক ভালোবাসে, আমরাও ভালোবাসি আলহামদুলিল্লাহ। আর আমরা যখন বাড়িতে থাকতাম তখন না আমার ফুফুরা কিছুদিন পর পর এসে আমাদের সাথে দেখা করে, অথবা আমাদের পছন্দের জিনিস নিয়ে আসে, সেটা যে কোনো কিছুই হোক, দোকানের হোক অথবা নিজেদের গাছের হোক অথবা রান্না করা হোক, নিয়ে আসে, খাওয়াতে খুবই পছন্দ করে। আর ওখানে থাকলে আসলে আমাদেরও আমার চাচি বলেন, দাদার বাড়ি অথবা আমার ফুফুর বাড়ি, সব আত্মীয় স্বজনদের বাড়িতে আমাদের কিছুদিন পর পরে যাওয়া হয়, আর ওরাও আসে, খুবই মানে টাচের মধ্যে থাকা হয় আমাদের আত্মীয় স্বজনদের। আমার মনে আছে আমি যখন প্রেগনেন্ট ছিলাম, তখন আমি 6 মাসের সময় আমি আমার গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম। আমার বাবা মা তখন ওখানে ছিল, তখন আমাদের বিল্ডিংয়ের কাজ চলছিল, তো সেজন্য ওখানে প্রায় বছরখানেক অথবা চেয়ে বেশি থাকা হয়েছিল। তো ওই হিসেবে আমিও তখন ওখানে নিয়ে গিয়েছিলাম আমার আম্মু আমাকে। তো যখন শুনেছিল যে আমি গিয়েছি, আর মানে বিয়ের পর হচ্ছে আমার গ্রামে প্রথমবার গিয়েছিলাম, তো আমার সব ফুফুরা হচ্ছে একই দিনে এসেছিলো আমাকে দেখতে। আর আসার সময় নিজের গায়ের দুধ, ডিম থেকে শুরু করে সবজি, ফল, তারপরে কি বলে মানে আরও কি অনেক কিছু নিয়ে এসেছিলো আমাকে দেখতে। তা আসলে এরকম ভালোবাসা পেতে সবারই ভালো লাগে। আর আসলে আমরা একই রুমে একদম মানে উপরের নিচে করে শুয়ে থাকি, একই রুমে হাসাহাসি করি, রাত জেগে হাসি ঠাট্টা করা হয় আমাদের। পরের দিন হচ্ছে ফজর পরে ফুফাতো বোনরা হচ্ছে ওয়েট করছিল, বেরিয়ে যাবে, যেহেতু গিয়ে কলেজ ধরতে হবে, 9টার সময় কলেজে ঢুকতে হয়।
তো ওনারা হচ্ছে ফজর পড়ে অপেক্ষা করছিল, আর আমার আম্মু দিকে ফজর পড়ে রান্নাবান্না বসিয়ে দিয়েছিল। তো রান্না হয়েছে, ওনারা ভাত খেয়ে তারপরে হচ্ছে চা খেয়ে বেরিয়ে গিয়েছিল 6:30টার মধ্যে। তো যেতে যেতে ওনাদের 10টা বেজে গিয়েছিল, তাও আমার ফুফাতো বোনের সমস্যা হয়নি, উনি কলেজে চলে গিয়েছিল। আর হচ্ছে দেন 7:30টার দিকে আমার হাজব্যান্ড বেরিয়ে গিয়েছিল অফিসের জন্য। আর এটা হচ্ছে আমাদের বাসার পাশেই হচ্ছে ওই যে কনস্ট্রাকশনের কাজ চলছে, তো ওই দিন ছাদ ঢালাই ছিল। তো একটু পরে পরে হচ্ছে আমি এসে দেখছিলাম, আবার একটু পরে পরে আমার ছেলে এসে চেয়ারে উঠে দাঁড়িয়ে একটু একটু করে দেখে যাচ্ছিল ওনাদের, যেহেতু আওয়াজ হচ্ছিল সারাক্ষণই। তো আর অনেক মানুষ কাজ করছে, তো এগুলো দেখে ও খুব আনন্দ পাচ্ছিল। আবারও বলছি, যারা আমার ভিডিওটি দেখছেন অথবা দেখবেন, দয়া করে একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে যাবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।